জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনার ১৬ বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলে বাংলাদেশে কিভাবে অর্থ লুট হয়েছিল তাও খতিয়ে দেখার জন্য রাষ্ট্রপ্রধানের প্রতি আহ্বান জানান তিনি। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এসব কথা বলেন ডক্টর ইউনূস। Bring them to the front line so that they can create the new vision of their own countries, and as a region they can move forward into that. So this is what I see an opportunity for them, and they're very creative as a region. This is creativity and entrepreneurship is built into the society. So we should not go away from that and follow this job-oriented society that we have to have a job and continue with the job. I think the whole thing will be entrepreneurship-oriented society. রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে বিশ্ব নেতাদের সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ড সফরে দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ স্থাপন, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে বেলজিয়ামের রাজা ফিলিপের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তার ঠিক আগে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়ংটান সিওনাওয়াত্রা ও জার্মানির ফেডারেল চ্যান্সেলরি প্রধান এবং ফেডারেল মন্ত্রী ওলফ গ্যাং স্মিটের সাথে। বৈঠকগুলোতে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে বিশ্ব নেতাদের অবহিত করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি জানান, ঐক্যমত তৈরি হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসের একটি সনদে স্বাক্ষর করবে, যা জুলাই বিপ্লবের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকট নিয়ে এই বছরই একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ। সেখানে ১৭০টিরও বেশি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে। মূল আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এবং আপনি জানেন যে বাংলাদেশ এই বছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে, এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে UNHCRও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে, এবং আমরা আশা করছি ১৭০টার উপরে দেশ এটায় জয়েন করবে। আমরা প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে পুরো রোহিঙ্গা ক্রাইসিসকে আবার গ্লোবাল যে ফোকাসে নিয়ে আসতে হবে, গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে হবে, গ্লোবাল যে ইস্যুগুলো আছে মেইন ইস্যু সেটার সামনের সারিতে নিয়ে আসতে হবে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করার জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর যারাই জড়িত ছিল তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, জেলা প্রশাসন, পুলিশ, র্যাব সে সময় নির্বাচন কমিশন ও তদারকিতে যারা ছিলেন সবাইকে অনুসন্ধানের আওতায় আনা হবে। এর জন্য অনিয়মের সঙ্গে যারাই জড়িত ছিল তাদের তথ্য সংগ্রহ করছে সংস্থাটি। অন্যান্য যেসব ভোট নিয়ে বিতর্ক আছে সেসব নিয়েও দুদক কাজ করবে বলে জানান তিনি। এছাড়াও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকা সম্পদ অবৈধভাবে অর্জনের দায়ে মামলা করেছে সংস্থাটি। ২০১৮ সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে এক দফা সফল হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। বুধবার সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময়ে সভা শেষে তিনি একথা বলেন।
বলেন, সংস্কার ঝুলিয়ে রাখা ঠিক হবে না। গণঅভ্যুত্থানের পর জন আকাঙ্ক্ষা পূরণের জন্য জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইসলামী জোট নিয়ে বিএনপির দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফ্যাসিবাদী বিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কি করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। কাজেই এখনো আজকে যে আলোচনা করেছি আমরা, এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই, আমরা একমতই হয়েছি। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না। 5 জন বসেই দেশের করণীয় ঠিক করার সুযোগ নাই। জনগণের ম্যান্ডেট নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটি নির্বাচিত সরকার গঠনের জন্য বর্তমান সরকারকে সব রকম সহযোগিতা করবে বিএনপি বলে জানান তিনি। বুধবার জাতীয় প্রেসক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, 17 বছরে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বিএনপির আন্দোলন অনেকেই দেখেনি। শেখ হাসিনার বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। আন্দোলনের ড্রাইভার বিএনপি। হঠাৎ করে যারা মাঠে নামছে তারা অনেক কিছুই জানে না। স্বৈরাচারের পতন হলেও দেশে এখনও গর্তের মধ্যে আছে। আন্দোলন শেষ হয়নি। ভোট থেকে জনগণকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। ভোটাধিকার ফিরে আনা জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে দেশ গভীর সংকটে পড়ত না। এই আন্দোলনের পিছনে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান সাহেব। উনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে ড্রাইভ করেছেন। উনি হচ্ছেন মূল শক্তি। এই আন্দোলনকে ড্রাইভ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে। সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের সরকার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি। বুধবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। মঈন খান আরও বলেন, ক্ষমতায় থেকে দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে আওয়ামী লীগ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় প্রবাসী বাংলাদেশিদের আত্মীয় স্বজনদের ওপর জুলুম করেছে শেখ হাসিনা সরকার। আমরা বিএনপি সর্বতভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং সেই গুরুদায়িত্ব পালন করে যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে, এই প্রত্যাশা হচ্ছে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এখনও সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বহাল রয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে অন্তর্বর্তী সরকার বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। বুধবার দুপুরে চট্টগ্রামে সেনবাগ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি ও তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। বিএনপি আশা করে বর্তমান সরকার দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনবে। তবে 5 মাস পেরিয়ে গেলেও নির্বাচনের কোনো আলামত না থাকায় 1/11 মতো আরেকটি সরকার গঠনের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। আমার নেতা তারেক রহমান নিঃশর্তভাবে আপনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে বিলম্ব করে 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি।
জুলাইয়ে আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়েছে তরুণরা রাজনীতি বিমুখ নয়। বুধবার সকালে ভিকারুন্নেসা নুনী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে 2 দিনের তারুণ্যের উৎসব উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। স্কুল মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করা হয়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, শুধু ফ্যাসিবাদী শক্তির পরাজয় নয়, গঠনমূলক ও শক্তিশালী দেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। জুলাইয়ের যে তারুণ্যের শক্তি সেটি হারিয়ে যায়নি। আমরা এখনো আছি, আমাদের গঠনমূলক বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমরা হাজির আছি। সামনের দিনগুলোতেও যেন এই প্রজন্ম ব্যর্থ না হয়, সেজন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যেকটি ধাপে দেশের প্রত্যেকটি সেক্টরে নিজেদের সাক্ষরতার ছাপ রাখতে হবে। গঠনতন্ত্র পরিবর্তনের কারণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ ছাড়লেন সার্জিস আলম। এখন থেকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নামে কোনো পদ থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন, ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করতে এর গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বর্তমানে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণী কাজ করবে, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছেন। এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর। অফিস চালু হয় 15 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন দায়িত্ব পালন করেছেন বলেও জানান সার্জিস। জিয়াবাদ কিংবা মুজিববাদ, রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বান নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, 24 পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক বিভাজন চায় না দেশের জনগণ। বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত রাজনৈতিক বক্তৃমালা সিরিজ 1974-এর দুর্ভিক্ষ বাংলাদেশের রাজনীতি ও উন্নয়ন পন্থার প্রভাব বিষয়ক সেমিনারের কথা তিনি বলেন। জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কোনো সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া হবে না। তিনি বলেন, 1971 থেকে 75 ইতিহাসের একটি অন্ধকার জগৎ যা ফ্যাসিজমের মধ্য দিয়ে আড়াল করা হয়েছিল। আদর্শিক বিভাজনে আপনারা দিবেন না। এখানে লাল সন্ত্রাস, নেভি সন্ত্রাস বা আপনার গ্রিন সন্ত্রাস, অনেকগুলো সন্ত্রাস আসবে। আমরা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে কোনো জাতিগত কোনো বিদ্বেষ চাই না, কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। এটা যে আদর্শিক যে বিভাজন বাংলাদেশে রয়েছে, সেই বিভাজন থেকে আমরা সরে আসতে চাই। বিভিন্ন জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে শুধু একটি বিষয় বসেছি, এটা হলো বাংলাদেশের জনগণ। জনগণ হলো সভরেনিটির প্রাইম জায়গাতে থাকবে। সেই জনগণের মূল্যায়নে যে সংবিধান তৈরি হবে, জনগণকে ফোকাস করে সেই জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই এবং জনগণের কাছে আমরা যেতে চাই। স্থানীয় সরকার নয়, এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা জানান ইসি আব্দুর রহমানেল মাসুদ। ইসি মাসুদ জানান, আগামী সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে লক্ষ্যে কাজ করছে কমিশন। ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন ছিল, সে জায়গা থেকে পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে সুষ্ঠু ভোট উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোটার তালিকা হালনাগাদ করতে দেশজুড়ে 35,000 তথ্য সংগ্রহকারী কাজ করছে। এর আগে বরিশাল অঞ্চলের সকল পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন আব্দুর রহমান এল মাসুদ। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সমালোচনার মুখে ওষুধ, তৈরি পোশাক, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, মোবাইল ফোন, আইএসপি সেবা সহ কয়েকটি খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনবিআর। বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওষুধে ভ্যাট কমিয়ে আগের 2.5
4% বহাল রাখা হয়েছে। এছাড়া মোবাইলে কথা বলা ও আইএসপি, ইন্টারনেট, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, পোশাকে আরোপিত বাড়তি ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে। একই সাথে নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণন সেবায় ভ্যাট 5% কমিয়ে 10% নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনদের অনুরোধে বৃহত্তর জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আইএমএফের ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় পিছিয়ে গেছে। 5 ফেব্রুয়ারি সংস্থাটির বোর্ড সভায় বিষয়টি অনুমোদনের কথা ছিল। বাংলাদেশ ব্যাংক জানায়, ইতোমধ্যেই ঋণের 3 কিস্তির টাকা পাওয়া গেছে। চতুর্থ কিস্তিতে 64 কোটি 50 লাখ ডলার পাওয়ার কথা রয়েছে। এদিকে 470 কোটি ডলারের ঋণ কর্মসূচির আকার আরও 75 কোটি বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। বাড়তি সেই অর্থ দিতে সম্মত হয় সফররত আইএমএফ প্রতিনিধি দল। তবে এই জন্য কর আদায় ও নিয়ন্ত্রক সংস্থাকে আলাদা করা সহ রাজস্ব আদায় বাড়ানোর মতো বেশ কিছু কঠোর শর্ত দেয় সংস্থাটি। রাজস্ব আদায় বাড়াতে এরই মধ্যে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়িয়েছে সরকার। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন। কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভের মুখে তিনি একথা বলেন। বুধবার সকাল 9টার পর থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। গত বছর 31 মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীদের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি শীর্ষক ব্যানারে সকাল থেকেই সড়কের উপর অবস্থান নেন তারা। এ সময় সড়কে তৈরি হয় তীব্র যানজট। পরে পুলিশি বাধায় কারওয়ান বাজারের রাস্তা ছেড়ে দেন তারা। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, লাখ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। এ সমস্যার সমাধানে প্রবাসী মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাবিও করেন তারা। পরে যেতে না পারা কর্মীদের মার্চের দিকে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও আশ্বাস দেন প্রবাসী কল্যাণ সচিব। দালালরা মিলে সিন্ডিকেট করে আমাদের 20,000 টাকার টিকিটের দাম উঠিয়েছে 2,80,000 টাকা, 3 লক্ষ টাকা। এরকম নানান রকমের তালবাহানা দেখায় আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। 6 লাখ থেকে 7 লাখ পর্যন্ত টাকা নিচ্ছে। আমাদের অনেক ঋণগ্রস্ত করে টাকা দেওয়া, আমাদের সংসার চালাতে সমস্যা হচ্ছে। ভাই আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়ায় যেতে চাই। ফাইনাল না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না, রাজপথ ছাড়ছি না। রিসেন্টলি দুটো ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের পক্ষ থেকে আমাদের হাই কমিশন থেকে একটা টেকনিক্যাল কমিটি করে দেওয়া হয়েছে এবং ওদের হোম মিনিস্ট্রির একটা টেকনিক্যাল কমিটি এ যাবৎ 2টা মিটিং হয়েছে এবং মিটিংটা ফলপ্রসূই হয়েছে বলবো আমরা, এবং একটা অগ্রগতিও আছে যে আমরা খুব শীঘ্রই আশা করছি যে আমাদের কিছু মোডালিটি ফাইনাল করার আছে যে কি পদ্ধতিতে তারা যাবেন। 4 দফা দাবিতে ঘণ্টাখানেক শাহবাগ মোড় অবরোধ করে রাখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট ম্যাটস এর শিক্ষার্থীরা। বুধবার দুপুরে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। অবিলম্বে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু, ইন্টার্নশিপ ভাতা, কোর্স কারিকুলাম সংশোধন সহ 4 দফা দাবি তুলে ধরেন তারা। বলেন, 3 মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার পরও তাদের দাবি পূরণ হয়নি। তাই শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। আন্দোলনকারীরা বলেন, সচিবালয়ে সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানান তারা। চার দফা দাবি সুরাহা না দেওয়ার কারণে আজকে আমরা এই শাহবাগে ব্লকআউট কর্মসূচি দেওয়ার জন্য আমাদের এক প্রকার আমরা বাধ্য হই। সবাই অসুস্থ হয়ে গেলেও যে একজন থাকবে সেই একজনই আমরা এখানে কর্মসূচি পালন করব। আমরা এখানেই থাকবো, এখান থেকে নড়তেছি না। যদি রক্তের বন্যা বয়ে যায় তাহলে আমরা এখান থেকে যাব না। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার তথ্য ঘিরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়েছে। তবে এতে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে, কোথাও বিস্ফোরক বা কিছুই পাওয়া যায়নি।
সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান আরও জানান, একটি পাকিস্তানি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, তবে তা হুমকি হিসেবে নয়। এর আগে ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার তথ্য দেওয়া হয়। এ ঘটনার পর ভিজি 356 নম্বর ফ্লাইটটি বুধবার সকাল 9টা 20 হজরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। এরপর সকাল 10:30টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতরে প্রবেশ করে। বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায়। ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি, অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই, অ্যাজ পার স্ট্যান্ডার্ড এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি। উনি আমাদেরকে তথ্য দিয়েছে, তাহলে হুমকিদাতা বলতে কীভাবে? উনি তো বলেন নাই যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না। উনি তথ্য দিয়েছেন যে ওনার কাছে তথ্য আছে রেলিভেন্ট সোর্স থেকে, এরকম এক্সপ্লোসিভ ভর্তি এরকম ব্যাগ লাগেজ আসছে। সো উনি আমাদেরকে তথ্য দিয়েছেন। এটা করেছি কোনো প্যানিকই ক্রিয়েট না করে, পুরো ইভেন্টটা থার্ড টার্মিনালের সামনে নিয়ে গেছি, দূরে নিয়ে গিয়েছি, যাতে সাধারণ জেনারেল জাতির সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই বা তারা কোনো প্যানিকও হয় নাই। সো এই জিনিসটা আমরা করেছি যে ইন্টেনশনালি যেন কোনো এফেক্ট না হয়, প্রতিটা এয়ারক্রাফট ল্যান্ডিংয়েও এফেক্ট হয় না। গাজীপুরের কাশিমপুরে গ্রামীণ ফেব্রিক্স নামে একটি গোডাউনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যা 6টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ইপিজেড ও সারাবো ফায়ার স্টেশনের 6টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বন্ধ থাকা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16 কারখানা খুলে দেওয়ার দাবিতে বিকেলে বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মোজার মিল এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর চালায়। অর্ডার না থাকা ও ঋণ খেলাপি থাকায় গত 15 ডিসেম্বর এসব কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। দেশে যেন খাদ্য ঘাটতি না হয় সেজন্য 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তথ্য জানান তিনি। খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বোরোর উৎপাদন ভালো হলে আমদানি কমবে, যদি কম হয় তাহলে বাড়তেও পারে। খাদ্যের মজুদ ও সরবরাহ ঠিক রাখতে ইসরায়েল বাদে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশ থেকে চাল কেনা যাবে বলে জানান খাদ্য উপদেষ্টা। তবে এক্ষেত্রে চালের দাম এবং পরিবহন খরচ কম থাকায় ভারত থেকে বেশি আমদানি করা হবে। এছাড়া পাকিস্তান থেকেও 50,000 এবং মিয়ানমার থেকে 1 লাখ মেট্রিক টন চাল কিনতে চুক্তি করা হয়েছে। ভিয়েতনাম থেকে 1 লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। কারণ বড় কিন্তু এবারে লেটে লাগানো হয়েছে, কারণ হচ্ছে পানি নেমেছে দেরিতে অকাল বন্যার জন্য, এই জন্য ওটাও কিছু ঝুঁকির মধ্যে আছে। তার জন্য আমাদের আমদানি কার্যক্রম, বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে। নেবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের সবচেয়ে কম দামে পড়ে, সহজে আনা যায়, এটাকে যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সোর্স যেগুলি আছে এগুলির থেকেও দাম একটু বেশি হলেও আমরা মাল্টিপল সোর্স থেকে আমরা আনার জন্য ইয়ে করবো। চাল এবং গম মিলিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমাদের আমদানি পাইপলাইনে থাকবে। বিতর্কিত 9টি ধারা বাদ দিয়ে খসড়া প্রস্তুত করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। সাথে ডজনের বেশি নতুন সংজ্ঞা যুক্ত করে এবং 4টি অপরাধকে এজাম নিযোগ রাখা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। এছাড়া সাইবার বুলিংয়ের জন্য শাস্তি নতুন খসড়ায় বাদ দেওয়া হয়েছে। আইন এমনভাবে করা হচ্ছে যাতে রাজনৈতিক সরকারগুলো তা সাধারণের উপর অন্যায়ভাবে প্রয়োগ করতে না পারে। এছাড়া সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহিতার অধীনে আনার পাশাপাশি অধ্যাদেশের 25-এর ধারা 3-এ নারী ও শিশু বিষয়ক সাইবার অপরাধকে শাস্তিযোগ্য করা হয়েছে।
সব ধরনের অপরাধকে বিনা পরোয়ানায় তল্লাশির যে ধারা ছিল সেই ধারা থেকে আমরা সম্পূর্ণরূপে সরে এসে এটাকে শুধুমাত্র জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর হ্যাকিংয়ের সাথে সীমাবদ্ধ করেছি। সরকারের কারিগরি কিংবা আইনি এই অধিকার নাই যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ব্লক কিংবা রিমুভ করার। টেক জায়ান্টরা ব্লক করবে বা সরাবে বা মডিফাই করবে, সেটা তথ্য সরকার স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে নাগরিক এবং গণমাধ্যমের জন্য উন্মুক্ত করবে। প্রস্তাবিত অধ্যাদেশে অজামিনযোগ্য ধারার সংখ্যা মোট 4টি। সাইবার স্পেসে জুয়া, ধারা 25-এ যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং বা অশ্লীল বিষয়বস্তু প্রকাশ, ধারা 26-এ সাইবার স্পেসে ধর্মীয় বা জাতিগতার বিষয়ে ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রকাশ ইত্যাদি সংক্রান্ত অপরাধের বিষয়ে নতুন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। যত রকমের অপরাধ, সাইবার অপরাধগুলো আছে সবগুলো কিন্তু এই অধ্যাদেশের মধ্যে কভার করা আছে। ছাত্র শিবির হল দখল ও টেন্ডারবাজির চিন্তার পরিবর্তন আনতে চায় বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী 50 জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার দেওয়া হয়। এরপর শিবিরকে প্রশ্ন করো, শিবির সম্পর্কে জানো সেশনে অংশ নেন শিক্ষার্থী ও শিবির নেতারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, তবে ফ্যাসিবাদ মুক্ত হয়নি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসতে পারে। ইবাদতের মূল তত্ত্ব কি? সেখানে ন্যায় থাকবে, সেখানে কোনো অন্যায় থাকবে না। আমরা এই ইবাদতের কনসেপ্ট থেকেই বাংলাদেশের ছাত্র রাজনীতির নতুন সংজ্ঞায়ন এবং সেটা প্রতিষ্ঠিত করতে চাই। পৃথিবীর অপর যে দেশগুলো আছে তারা প্রতিযোগিতা করছে যে কিভাবে মঙ্গল গ্রহ জয় করবে, আর আমরা প্রতিযোগিতা করছি কিভাবে একটা হল দখল করা যায়। আমরা প্রতিযোগিতা করতেছি কিভাবে একটা টেন্ডার দখল করা যায়। তো এই প্রতিযোগিতার ডাইমেনশনটা ছাত্র শিবির চেঞ্জ করে দিতে চাই ইনশাল্লাহ। জয়পুরহাটের 5 বিবি উপজেলার উচনা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মঙ্গলবার ভোরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করেছে বিজিবি এবং গ্রামবাসী। মঙ্গলবার বিকেলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে নির্মাণাধীন বেড়াসহ কাঁটাতার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলেও বুধবার দুপুর পর্যন্ত এ বিষয়ক কোনো কার্যক্রম দেখা যায়নি। তবে সীমান্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বিজিবির জয়পুরহাট 20 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে পতাকা বৈঠকের সিদ্ধান্তে বিএসএফ কাজ বন্ধ করে এবং বাঁশের খুঁটি ও কাঁটাতারের বেড়া দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। অনেকদিন থেকে তার কাটার বেড়া দেওয়ার জন্য চেষ্টা করতেছিল, আমাদের বিজিবি এবং আমাদের সাধারণ জনগণ বাধা দিতে পারেনি। পতাকা বৈঠকের মাধ্যমে ওনারা আশ্বাস দিয়েছেন যে ওরা উঠাই নেবেন। তো আমরা কিছুটা আশাবাদী যে ওনারা উঠাই নেবেন। আমরা আপাতত আমরা এখানে কোনো সেরকম নড়ার জন্য আমরা ভালো আছি। আমরা তাদেরকে নোটিফাই করি, তাদেরকে জানাই, এবং আপনারা অবগত আছেন যে গতকালকে কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে। এই মিটিং এর মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজ যাতে তারা ভবিষ্যতে না করে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা আর করবে না। সীমান্তের শূন্য রেখার 150 গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সীমান্তের যে কোনো সমস্যা বিজিবি বিএসএফ এর সমন্বিত উদ্যোগে সমাধান করা হবে। সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বিএসএফ বিজিবির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সীমান্ত নিয়ে যে কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো, স্থানীয় জনগণের অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকার বিষয়েও একমত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। এ সময় আরও উপস্থিত ছিলেন 59 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও 119 বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংহ অন্যরা। পেনশনে পার্ট অব পে রানিং অ্যালাউন্স প্রদান ও নিয়োগে বৈষম্যমূলক শর্ত বাতিল না হলে আগামী 28 জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চালানোর বন্ধের ঘোষণা দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীরা। বুধবার দুপুরে চট্টগ্রাম রেল স্টেশনে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংগঠনটির নেতারা। বক্তারা বলেন, রেলওয়ে চালক, হেল্পার, গার্ড ও টিটি মিলে প্রায় 1000 কর্মচারী কাজ করে।
যারা ব্রিটিশ আমল থেকে পেনশনের সঙ্গে রানিং পে সুবিধা পেলেও ব্যয় সংকোচনের জন্য 2021 সালে তা বাতিল করা হয়। একই সাথে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বৈষম্যমূলকভাবে দুটি শর্ত জুড়ে বেতন ভাতা কমিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে বেশ কয়েকবার আন্দোলনের পর 2023 সালে অর্থ মন্ত্রণালয় বৈষম্যমূলক সেই প্রজ্ঞাপন বাতিল করে আগের নিয়ম বহাল রাখার আশ্বাস দেয়, কিন্তু তার প্রায় 2 বছর পরও আগের নিয়ম বাস্তবায়ন হয়নি। নেতারা বলেন, আগামী 27 জানুয়ারির মধ্যে অর্থ ও রেল মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না হলে 28 জানুয়ারি থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। আমাদের কোর্টেরও রায় আছে এবং বিভিন্ন সময় আমাদের তথ্যপত্র আছে, সব কিছু দেওয়া হয়েছে আমাদের এটা লিগেলিটি, এবং লিগেলিটি এরা স্বীকার করছে, রেল টোটাল স্বীকার করে, রেল ভবনের টোটাল একেবারে ডিজি থেকে ধরে সচিব পর্যন্ত সবাই স্বীকার করে এবং তারা অনেক তথ্যপত্র দিয়েছে, কিন্তু অর্থমন্ত্রী এটা করতেছে, তারা জোর করে এটাকে চাচ্ছে যে না দেওয়ার জন্য। যদি আমাদের এই দাবি না মানে গভর্নমেন্ট, তাহলে আমাদের কোনো রানিং স্টাফ, বিশেষ করে এলএম, এএলএম, গার্ড, আমাদের টিটি ভাইরা কেউই তাদের নিজ নিজ কর্ম থেকে সবাই বিরত থাকবেন। যেসব ক্ষুদ্র ব্যবসা এখনও আইনি কাঠামোর মধ্যে আসেনি তাদের যুক্ত করলে কর্মসংস্থান সৃষ্টি ও জিডিপির আকার বাড়বে বলে মনে করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মুশফিকুর রহমান। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এসএমই খাত নিয়ে কর্মশালায় কথা বলেন তিনি। এ সময় বড় কোম্পানিগুলো ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের ব্যবসা নিয়ে নেয় বলে জানান আলোচকরা। ফলে আগামীতে নীতিমালা মাধ্যমে এসএমই ফাউন্ডেশনগুলোকে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়। সেই সাথে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর জন্য যে ঋণ বিতরণ করা হচ্ছে সেগুলো আসলে কারা পাচ্ছে সে বিষয়ে সঠিক তথ্য উঠে আসা প্রয়োজন বলে মনে করেন তারা, কারণ ঋণ যথাযথ প্রতিষ্ঠান পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এ সময় জিডিপির 25% এসএমই খাত থেকে আসে বলে জানান বক্তারা। রিয়েল সেন্সে হয়তো এসএমই এর কন্ট্রিবিউশন উড বি মাচ মোর হায়ার, 35 না, ইট শুড নট বি লেস দেন 50%। আর আরেকটা জিনিস হচ্ছে জব সেক্টরে এসএমই এর কন্ট্রিবিউশন আমরা বলছি যে 65-70%। এখানেও আমি একটু ডিসএগ্রি করি, আমার মনে হয় এটাও আরো অনেক বেশি। যে কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারি নাই, ব্যর্থতার জায়গাগুলো, এর থেকে উত্তরণের পথ কি, এইটাও আপনারা একটু তুলে ধরবেন, তাহলে এটা আমাদের জন্য সহায়ক হবে। তো প্রায় 10 কোটি মানুষের জীবিকা আসে কিন্তু এসএমই সেক্টরকে। এই সেক্টরকে ছোট করে দেখার কোনো প্রয়াস কম রাখার উচিত নয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি বছরের প্রথম নিলামে আনুমানিক প্রায় 3,04,00,000 টাকা মূল্যের 1,21,478 কেজি চা উঠেছে। তবে চায়ের গুণগত মান কমায় বিক্রি হয়েছে 3 ভাগের 1 ভাগ। সকালে চা নিলামের অস্থায়ী কেন্দ্রে 3টি ব্রোকার্স হাউজের নিলামে 25 থেকে 30 জন বায়ার অংশ নেন। নিলামে বৈকুণ্ঠপুর চা বাগানের ব্ল্যাক টি বিক্রি হয় সর্বোচ্চ 190 টাকা কেজি দরে ও সর্বনিম্ন ন্যাশনাল টি কোম্পানির কুরমা চা বাগানের 115 টাকা কেজি দরে। রিল্যাক্স হিমালয়া চা বাগানের গ্রিন টি 1,230 টাকা বিক্রি হয়। চা বোর্ডের বেঁধে দেয়া দামের চেয়ে কম দামেও চা বিক্রি হয়েছে। আজকের নিলামে মাত্র 40% চা বিক্রি হয়েছে বলে জানিয়েছে ব্রোকার্সরা। শ্রীমঙ্গল নিলাম হাউজে 2024 সালে 8,77,337 কেজি চা নিলামে ওঠে, আর অবিকৃত চায়ের পরিমাণ 1,63,038 কেজি। গড়মূল্য কেজি প্রতি 179.50 টাকা। এখন থেকে স্কুল, গির্জা আর হাসপাতাল থেকে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের গ্রেপ্তার করতে পারবে অভিবাসন কর্তৃপক্ষ। প্রথম দিনই বাইডেনের নির্বাহী আদেশ পাল্টে দিয়ে এই আদেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে স্পর্শকাতর স্থানে অভিবাসীদের আটকের বিষয়টি স্থগিত ছিল 1 দশকেরও বেশি সময়। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে সন্ত্রাসীদের আর স্কুল, গির্জায় লুকিয়ে থাকতে দেওয়া হবে না, তাদের গ্রেপ্তার করতে পারবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদিকে এই ঘোষণার একদিন পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে অভিবাসীদের আটকের খবর পাওয়া গেলেও গণমাধ্যমগুলো সুনির্দিষ্ট করে কিছু প্রকাশ করেনি। ট্রাম্পের এই অভিবাসন নীতির বিরোধিতা করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন অভিবাসীরা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া বন্ধে নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছেন 22টি ডেমোক্র্যাট অধ্যুষিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা।
এই অধিকার যেন ট্রাম্প বাতিল করতে না পারেন সেই উদ্দেশ্যে নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। সোমবার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এদিকে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে $50,000 কোটি নতুন বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন ট্রাম্প। ওপেন এআই, সফট ব্যাংক আর ওরাকল যৌথভাবে বিনিয়োগ করে টেক্সাসে তৈরি করবে কোম্পানি স্টারগেট। প্রাথমিকভাবে 10,000, আগামী 4 বছরে মোট $50,000 কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তার। ট্রাম্প জানান দায়িত্ব নেওয়ার পরপরই দেশে $3 লাখ কোটি বিনিয়োগ নিশ্চিত করেছেন। আর বলেন কানাডা আর মেক্সিকোর পণ্যের শুল্ক আরোপ কার্যকর হতে পারে 2 সপ্তাহেই। হুমকি দেন চীন আর ইউরোপীয় ইউনিয়নের পণ্যের শুল্ক আরোপের। বলেন ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন ইস্যুতে আলোচনায় আগ্রহী না হয়, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হবে। বিরল আর ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাস থেকে জর্জিয়া আর নর্থ ক্যারোলাইনা থেকে ভার্জিনিয়ার 4.5 কোটির বেশি বাসিন্দাকে তীব্র তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। গালফ উপকূলে বিরল এই তুষার ঝড়ে ডিপ ফ্রিজে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। তুষারে ছেয়ে গেছে মাইলের পর মাইল। পূর্বাভাস দেওয়া হয়েছে রেকর্ড তুষারপাতের। মঙ্গলবার বাতিল করা হয়েছে 2,000-এর বেশি ফ্লাইট। সতর্কতা জারি করা হয়েছে জর্জিয়া, ফ্লোরিডা আর মিসিসিপি অঙ্গরাজ্য। এখন অগ্রসর হচ্ছে পূর্ব দিকে। এদিকে উত্তরাঞ্চলের তুষার ঝড়ে নিউ ইয়র্ক ঢাকা পড়েছে 18 ইঞ্চি তুষারপাতে। লস অ্যাঞ্জেলসে সপ্তাহব্যাপী চলা দাবানলের ভয়াল থাবার রেশ কাটতে না কাটতে এবার দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহর। শয়তানের বাতাস খ্যাত সান্তা আনার প্রবাহ আর অতিরিক্ত শুষ্ক মৌসুমের কারণে দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। লিলাক ফায়ার জ্বলে ওঠায় সান ডিয়েগোর কয়েকটি এলাকা থেকে 3,000 বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের লস অ্যাঞ্জেলসে, ভেনচুরা, সান ডিয়েগোতে পুরো সপ্তাহেই দাবানলে ঝুঁকি থাকছে, কারণ সান্তা আনা বইতে পারে ঘন্টায় 100 মাইল বেগে। তৃতীয় সপ্তাহের মতো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল জ্বলছে দাবানলে। এর আগে প্যালিসেডস আর ইটন দাবানলে অঙ্গরাজ্যটিতে 14,000 স্থাপনা পুড়ে গেছে। নয় বছরের মধ্যে প্রথমবারের মতো জন্মহারে ঊর্ধ্বগতি দেখল দক্ষিণ কোরিয়া। গেল বছরের প্রথম 11 মাসে দেশটিতে জন্ম নিয়েছে 2,20,000-এর বেশি শিশু, যা 2023 সালের তুলনায় 3% বেশি। কম জন্মহারের তালিকায় বিশ্বের শীর্ষ দেশ দক্ষিণ কোরিয়া। দেশটিতে বার্ষিক প্রজনন হার 1%-এরও নিচে। গেল বছর জন্মহারের নিম্নমুখী প্রবণতাকে জাতীয় জনসংখ্যা সংকট হিসেবে অভিহিত করেন তৎকালীন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল। এ সময় নতুন কিছু পরিকল্পনা ঘোষণা করেন তিনি। এর আওতায় 2024 থেকে 26 সালে প্রথমবারের মতো বিয়ে করা যুগলদের এককালীন 5 লাখ ওন কর ছাড়ের ঘোষণা দেন তিনি, যা বাস্তবায়নের কারণে ঊর্ধ্বমুখী জনসংখ্যা হার। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজকে 60 রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে সরাসরি বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল টাইগ্রেসরা। ম্যাচে বাংলাদেশের দেয়া 185 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 124 রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। অধিকাংশ ব্যাটারদের ব্যর্থতায় দলীয় স্কোর 200 না হলেও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে উইন্ডিজকে কুপকাত করেছে লাল সবুজের দল। উইন্ডিজের ব্যাটিং লাইন আপ ভাঙতে নাহিদাকে সঙ্গ দিয়েছেন মারুফা, রাবেয়া ও ফাহিমা। নাহিদার সর্বোচ্চ 3 উইকেট ছাড়াও বাকিদের প্রত্যেকে পেয়েছেন সমান 2টি করে উইকেট। সফররতদের হয়ে সর্বোচ্চ 68 রান করেন অধিনায়ক জ্যোতি। বোলারদের দাপটে ম্যাচ জিতে গেলেও সরাসরি বিশ্বকাপে খেলতে সিরিজের শেষ ম্যাচে জয় দরকার বাংলাদেশের। তবে উইন্ডিজের বিপক্ষে ম্যাচে কোনো ফলাফল না এলেও সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলার দামাল কন্যারা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।